সেনাবাহিনী তো ভোট দিয়ে সেনাবাহিনী প্রধান নিয়োগ করে না। সুতরাং সেনাবাহিনীর প্রধান এবং পুলিশের প্রধান নিয়োগ কর্মকর্তাদের নিয়োগদানের প্রক্রিয়াটা এখন পুনরায় মূল্যায়নের সময় এসছে। সূত্রপাতটা ঘটেছে আল জাজিরার ফিল্মের মাধ্যমে, যার কথাটা আপনি নিজেও বলেছেন। তো আল জাজিরার ফিল্মের সময় তিনি দায়িত্বে ছিলেন এবং দায়িত্বে থাকা অবস্থায় এটা প্রকাশ পেয়েছিল, তিনিও প্রতিবাদ জানিয়েছেন বা অন্যরাও কেউ কেউ প্রতিবাদ জানিয়েছে। আল জাজিরার কথার সত্যতা এখন বাস্তবতার সঙ্গে মিলে যাচ্ছে। এখন দুদক তার বিরুদ্ধে অভিযোগের তদন্তের জন্য প্রক্রিয়া শুরু করেছেন এবং এখানে ওনার বিরুদ্ধে অভিযোগটা আবার কিঞ্চিত ভিন্ন প্রকৃতির। ওনার বিরুদ্ধে অভিযোগ যেটা দুর্নীতির, মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে যেটা দুর্নীতির কারণে, সেখানে তার ভাইদেরকে সহায়তা করা, ভাইদের দুর্নীতিতে সহায়তা করা বড়টা। উনি ব্যক্তিগতভাবে কী সম্পদ অর্জন করেছেন, কোথাও করেছেন কিনা এ প্রসঙ্গে কিন্তু এখন পর্যন্ত মিডিয়াতে আসে নাই। এবং তিনিও একটা বাংলাদেশের সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি, সবচেয়ে জনগণের হৃদয়ের কাছাকাছি যে বাহিনী, সেই সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন। অতএব সেনাবাহিনীর সদস্যদের মনে ওনার ঘটনাগুলো অবশ্যই নেতিবাচক প্রভাব বিস্তার করতে পারে। সাবেক আইজিপি বেনজির আহমেদের পুরো ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন? জনাব বেনজির আহমেদ প্রকাশ্যে বা বেশি পরিচিতি লাভ করেন যখন উনি র্যাব নামক সংস্থার মহাপরিচালক হয়েছিলেন, ডিজি র্যাব। তো র্যাবের মহাপরিচালক পুলিশের একজন অতিরিক্ত আইজিপির মর্যাদাপূর্ণ ব্যক্তি। তার উপরে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের দায়িত্বে ছিলেন এবং পরে তিনি বাংলাদেশ পুলিশের দায়িত্বে নিয়েছেন এবং তিনি অনেক পরিচিতি লাভ করেছিলেন মেজর সিনহা হত্যা মামলার সময়ও, যখন অকুস্থলে গিয়েছিলেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ এবং সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদ উভয়ে যখন ঘটনাস্থলে গিয়ে মিডিয়ার মুখোমুখি হয়েছিলেন, তখন বডি ল্যাঙ্গুয়েজ, চেহারা উভয়েরই মানুষ ফলো করেছিল। আমিও আমার বক্তব্য তখন দিয়েছিলাম। তো আমি এখন যা বলবো এটা শুনে যেন কোনো বাহিনীর কোনো সদস্য, আর সেনাবাহিনী হোক, সামরিক বাহিনী হোক, পুলিশ বাহিনী হোক, এটাকে ব্যক্তিগত মনে না করেন। কারণ জনাব বেনজির আহমেদের কর্মকাণ্ডগুলোর দায়িত্ব তো পুলিশ বাহিনী নেবে না এবং জেনারেল আজিজ আহমেদের কর্মকাণ্ডের দায়িত্বগুলোও সেনাবাহিনী নেবে না। তো জনাব বেনজিরের বিরুদ্ধে প্রধানতম অভিযোগ দাঁড়িয়েছে অবৈধ উপায়ে সম্পদ সংগ্রহ এবং এই অবৈধ উপায়ে সম্পদ সংগ্রহ করার ঘটনাস্থলগুলি বিভিন্ন জায়গায় বাংলাদেশে, এবং এটাতে মিডিয়ার মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি এটা উনি ওনার পদ, পদবি এবং ক্ষমতা ব্যবহার করে কাজগুলো করেছেন এবং নিশ্চিত যে তিনি এই কাজগুলো করার সময় কিছু না কিছু রাজনৈতিক ব্যক্তির সহায়তা নিয়েছেন বা কিছু না কিছু স্থানীয় রাজনৈতিক ব্যক্তির সহায়তা নিয়েছেন এবং পুলিশ বাহিনীর কোনো না কোনো সদস্যদের সহায়তা নিয়েছেন। পুলিশ বাহিনীর অধীনস্থ যারা ওনার ছিলেন সারা বাংলাদেশে, কাকে উনি কাজে লাগিয়েছেন, কাকে লাগান নাই, এটা তো আমরা বলতে পারছি না। সেজন্যে তদন্তের অপেক্ষায় থাকতে হবে। তবে কাজটা মোটেই ভালো করার নাই, গর্হিত কাজ করেছেন। কারণ বাংলাদেশ পুলিশ বাহিনী 1971 সালের মহান মুক্তিযুদ্ধে তাদের সদস্যরা আমাদের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং আমি ব্যক্তিগতভাবে সাক্ষী দিয়ে পার্বত্য চট্টগ্রামের অশান্ত সময়ে, অত্যন্ত কঠিন সময়ে যখন আমিও দায়িত্ব পালন করেছি, তখনও পুলিশ বাহিনী আমাদের সঙ্গে থেকে দায়িত্ব পালন করেছেন, বুকে গুলি খেয়েছেন, শরীরে রক্ত দিয়েছেন, শরীরের ঘাম ঝরিয়েছেন এবং সাম্প্রতিককালে গত 10-15 বছরে পুলিশ বাহিনী অনেক কিছুতে জড়িত হয়েছেন, সরকারের পক্ষে, জনগণের পক্ষে, কোনো ক্ষেত্রে বিপক্ষে, এরকম। তো সেখানে যদি সবচেয়ে বড় কর্মকর্তা যিনি, ওনার বিরুদ্ধে এত বড় বড় অভিযোগগুলো দুর্নীতির আসে, তাহলে এটা ওই বাহিনীর সদস্যগণের মনোবলের উপরেও প্রভাব পড়ে। ইংরেজি শব্দটা হচ্ছে মরাল, একটা ইংরেজি শব্দ হচ্ছে সেলফ রেসপেক্ট। তো সেই আত্মসম্মানবোধ, বাহিনীর আত্মসম্মানবোধ, বাহিনীর সদস্যদের আত্মসম্মানবোধ, বাহিনীর সদস্যদের মনোবল বা মোরাল ইত্যাদির উপর প্রভাব পড়ে। শেষ পর্যন্ত বেনজিরের কি হতে পারে বলে মনে করেন?
শেষ পর্যন্ত যেটা হতে পারে তদন্তের পর বেরিয়ে আসবে পুঙ্খানুপুঙ্খরূপে কী নিয়মে কোথায় দুর্নীতিগুলো হয়েছে। তারপর আদালতে তার বিরুদ্ধে মামলা হবে এবং সেই মামলাগুলো নিষ্পত্তি হতে 2-4-5 বছর লেগে যাবে। এই 2-4-5 বছরে কি হতে পারে সেটা সম্বন্ধে ভবিষ্যৎবাণী করা সম্ভব না। তবে আরেকটা বিষয় বলে রাখা ভালো, ওনার ঘটনাটার পর অনেক লোক সাবধান হবে, হয়তো এরকম ধরনের ম্যাসিভ স্কেলে, হিমালয় পর্বত সমান স্কেলে দুর্নীতিতে যাবেন না। অর্থাৎ পি কে হালদার যেমন একরকম দুর্নীতি করেছেন, জনাব বেনজিরেরও এরকম, মিডিয়ার দৃষ্টি থেকে আমি বলছি, আমি তদন্তের জন্য অপেক্ষা করাটাই শ্রেয়, কিন্তু আপনি প্রশ্ন করেছেন তাই বললাম। সরকার বিরোধী অবস্থানে থাকাকালীন আপনি বেনজিরের কোনো আক্রমণের শিকার হয়েছিলেন কিনা? না, সরকার বিরোধী অবস্থানে থাকার সময় আমি বেনজিরের কোনো আক্রমণের শিকার হইনি। আমি একজন বিরোধী দলীয় রাজনৈতিক কর্মী হিসাবে স্বাভাবিকভাবে পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্যদের উপরে যেমনভাবে নেতিবাচকভাবে দেখতেন, আমিও আংশিকভাবে সেরকমই নেতিবাচক দৃষ্টির শিকার ছিলাম, কিন্তু মারাত্মক কোনো আক্রমণ আমার উপরে তখনও আসেনি। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এই প্রসঙ্গের আলোচনাটা আরও বেশি স্পর্শকাতর। এর কারণ হচ্ছে যে তিনি সেনাবাহিনী প্রধান ছিলেন, আমি একজন সাবেক সেনাবাহিনীর অফিসার, এবং সেনাবাহিনীর অফিসারদের প্রসঙ্গে আমরা মন্তব্য করতে সতর্ক হওয়াটাই বাঞ্ছনীয়। আপনি জানেন যে আমি পার্লামেন্টে ফেব্রুয়ারি মাসের 4 তারিখে বক্তব্য দেওয়ার সময়, প্রথম বক্তব্য আমার জীবনের পার্লামেন্টে, সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি, সেনা সদস্যদের কর্মকাণ্ডের কথা বলেছি, এবং বলেছি যে আমি আজকে যতটুকু এসেছি তার মধ্যে প্রধানতম অবদান সেনাবাহিনীর। তো সেই সেনাবাহিনীর যিনি প্রধান, সেই প্রধানের নাম আলোচনা করার থেকে আমাকে স্পর্শকাতর বিষয় এটা স্বীকার করে নিতে হবে। তবে ঘটনা হলো যে এই সূত্রপাতটা ঘটেছে আল জাজিরার ফিল্মের মাধ্যমে, যার কথাটা আপনি নিজেও বলেছেন। তো আল জাজিরার ফিল্মের সময় তিনি দায়িত্বে ছিলেন, এবং দায়িত্বে থাকা অবস্থায় এটা প্রকাশ পেয়েছিল, তিনিও প্রতিবাদ জানিয়েছেন বা অন্যরাও কেউ কেউ প্রতিবাদ জানিয়েছে। এখন আপনার কথার সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই, আল জাজিরার কথার সত্যতা এখন বাস্তবতার সঙ্গে মিলে যাচ্ছে। এখন দুদক তার বিরুদ্ধে অভিযোগের তদন্তের জন্য প্রক্রিয়া শুরু করেছেন বলে আপনার থেকেও শুনলাম, মিডিয়াতেও দেখেছি, মানুষের মুখে মুখেও শুনতেছি। এবং এখানে ওনার বিরুদ্ধে অভিযোগটা আবার কিঞ্চিত ভিন্ন প্রকৃতির। ওনার বিরুদ্ধে অভিযোগ যেটা দুর্নীতির, মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে যেটা দুর্নীতির কারণে, সেখানে তার ভাইদেরকে সহায়তা করা, ভাইদের দুর্নীতিতে সহায়তা করা বড়টা। উনি ব্যক্তিগতভাবে কী সম্পদ অর্জন করেছেন, কোথাও করেছেন কিনা, এই প্রসঙ্গে কিন্তু এখন পর্যন্ত মিডিয়াতে আসে নাই। এসছে কি? আসে নাই। তাহলে আমরা সে প্রসঙ্গে কিছু বলবো না। কিন্তু ওনার ভাইদের ব্যাপারে সুনাম বলতে এমন কিছু নাই। ওনারা অনেক আগে থেকেই বিতর্কিত ছিলেন, এবং সেখানে ওনাদের পাসপোর্ট নিয়ে কথা উঠেছে, এনআইডি নিয়ে কথা উঠেছে, মহামান্য রাষ্ট্রপতির থেকে ক্ষমা পাওয়ার বিষয়ে কথা উঠেছে। তো সেই জন্য অনেকগুলো জিনিস জড়িয়ে গেছে। এই জন্যই বলছি বিষয়টা স্পর্শকাতর, এবং তিনিও একটা বাংলাদেশের সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি, সবচেয়ে জনগণের হৃদয়ের কাছাকাছি যে বাহিনী, সেই বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন। অতএব সেনাবাহিনীর সদস্যদের মনে ওনার ঘটনাগুলো অবশ্যই নেতিবাচক প্রভাব বিস্তার করতে পারে, যে আমাদের বাহিনী প্রধান যদি এরকম করে তাহলে আমরা কোথায় যাব। এখন থেকে নিয়ে 15-20 দিন আগে মেট্রো সেম টু দি পয়েন্ট, যেটা সম্মানিত উপস্থাপিকা সোমা ইসলাম পরিচালনা করেন, তিনি আমাকে এই প্রশ্নগুলো করেছিলেন, দায়িত্ব কার? আমি বলেছি দায়িত্ব তো এটা সেনাবাহিনীর মোটেই না। সেনাবাহিনী তো ভোট দিয়ে সেনাবাহিনী প্রধান নিয়োগ করে না। সুতরাং সেনাবাহিনীর প্রধান এবং পুলিশের প্রধান নিয়োগ কর্মকর্তাদের নিয়োগদানের প্রক্রিয়াটা এখন পুনরায় মূল্যায়নের সময় এসছে। যে বাংলাদেশে আসলে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কিছু সঠিক জিনিস আর কিছু বেঠিক জিনিস নিয়ে মিডিয়াতে অনেক সময় আসে। অতি সম্প্রতি আমি গত 4-5 মাস নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত যেদিন নিয়েছিলাম, নভেম্বর মাসের 22 তারিখ 2023, সেদিন থেকে আমি ব্যক্তিগতভাবে আক্রমণের শিকার হচ্ছি। এটা শারীরিক আক্রমণ যত না, তার থেকে বেশি ডিজিটাল প্ল্যাটফর্মের আক্রমণ, আমার চরিত্র হননের আক্রমণ, আমার সুনাম ক্ষুণ্ণ করার আক্রমণ, এবং গত 1-2 মাস যাবৎ
আমার জীবনের উপরেও হুমকি আমি অনুভব করছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে বা ছবি, ডকুমেন্টারি এগুলোকে এডিট করে মানুষের বদনাম ছড়ানোর জন্য, সুনাম ক্ষুণ্ণ করার জন্য অনেক পদক্ষেপ নেওয়া পৃথিবীতে শুরু হয়ে গেছে। এবং এটা এমন একটা পর্যায়ে আছে যে মানুষ কোনো মতেই কোনটা অরিজিনাল আর কোনটা অরিজিনাল না এটা বের করতে পারে না। তো আমি এই আশঙ্কাটা জাতির সামনে উপস্থাপন করে রাখছি। আর আমি কেমনে চকরিয়া থাকি, আমাকে চকরিয়া থেকে বহিষ্কার করা হবে, আমি চকরিয়ার কেউই না, চকরিয়ার মালিক অন্যরা, এই ধরনের থ্রেট আমাকে হোয়াটসঅ্যাপে, আমার ফেসবুকে আমি পেয়েছি, পাচ্ছি। একজন সংসদ সদস্য তার চরিত্র হনন যদি হয়, একজন সাবেক মেজর জেনারেল তার চরিত্র হনন যদি হয়, একজন বাংলাদেশের নাগরিক তার চরিত্র হনন যদি হয়, এটা যিনি করবেন তিনি তো 2 মিনিটের চিন্তা, 2 দিনের চিন্তা, 2 সপ্তাহ চিন্তা করে ফেলবেন, কিন্তু এটার নেতিবাচক প্রভাব দীর্ঘদিন থাকে। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে সাধারণ মানুষের পক্ষে সেপারেট করা অরিজিনাল এবং নকলের মধ্যে খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। তা আমি চকরিয়া, পেকুয়া যেখান থেকে নির্বাচিত হয়েছি জনগণের ভোটে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা যেন এই বিষয়ে সজাগ থাকেন। আপনারা জানেন আমি চকরিয়া পৌরসভায় ফুলতলা মোড়ের কাছে বাসা নিয়েছি, সেখানে অফিস নিয়েছি, যাতে করে আমি জনগণের সঙ্গে কন্টিনিউয়াসলি একটা টাচে থাকতে পারি। জানুয়ারি মাসের 10 তারিখ থেকে নিয়ে জুন মাসের 10 তারিখ পর্যন্ত সময়ে আনুমানিক 50 ভাগ সময় আমি সশরীরে আমার এলাকায় কাটিয়েছি এবং আনুমানিক 50 ভাগ সময় এলাকার বাইরে ঢাকাতে সংসদ অধিবেশন এবং অন্যান্য কাজে কাটিয়েছি।